জানুয়ারি মাসের সকাল, তবু বাইরে আজ খুব একটা কুয়াশা পড়েনি। ঝুল বারান্দায় দাঁড়িয়ে বৌঠানের যত্নে ফুটে ওঠা সদ্য চন্দ্রমল্লিকা আর বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলগুলো দেখছিলাম। কি অপরূপ সেই শোভা! আরও সব সুন্দর ফুল আছে। বৌঠান অনেকবার নামগুলো বলেছে, কিন্তু আমি বারবারই ভুলে যাই। আসলে বয়স হচ্ছে তো, ভুলে যাওয়াটা ইদানিং একটা অভ্যেসে দাঁড়িয়েছে। ঠিক যেমন গত সপ্তাহে ডায়েরিটা কোথায় রেখেছিলাম তা খুঁজতেই সারাটা দিন কাবার হয়ে গেল। বৌঠান বসার ঘরে চা দিয়ে আবার দেখলাম রান্নাঘরে ঢুকে গেল। ইচ্ছে করছিল আবার ডেকে খুব জ্বালাবো, ফুলগুলোর নামগুলো আবার শুনবো, কিন্তু না, থাক, বেচারি একা হাতে সংসারটা সামলায়। বিকেলে অবসরে এসে ওকে জ্বালানোটা অবশ্য ছাড়ব না। ব্যোমকেশকে দেখলাম নিজের ঘর থেকে বেরিয়ে বৈঠক ঘরে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়েই বলে ওঠে, ইয়ে ভাইয়া, আর চায়ে অনীহা হলো নাকি? না না, অনীহা নয়, তোমার অপেক্ষাই করছিলাম। আর তাছাড়া বৌঠানের যত্নে বেড়ে ওঠা এই ফুলগুলো দেখছিলাম। ফুল জিনিসটা সত্যি মনকে ভালো করে দেয়, বলো? হ্যাঁ, তা ঠিক। ফুল পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। জানো অজিত, ফুল কিন্তু খুব সাধারণ একটা জিনিস নয়। প্রত্যেকটা ফুল কোনো না কোনো অর্থ বহন করে। কোনোটা শান্তির প্রতীক, আবার কোনোটা শোকের। ঠিকমতো পর্যবেক্ষণ করলে ফুলের ব্যবহার দেখেও অনেক সময় মানুষের মানসিক অবস্থা বোঝা যায়। হ্যাঁ, সেটা অবশ্য জানি। আচ্ছা অজিত, তুমি বলতে পারবে এমন কোনো ফুল যার উৎপত্তি বিদেশে কিন্তু আমাদের রাজ্যে খুব জনপ্রিয়? না, কোন ফুল? আজি শারদ প্রাতে। ব্যোমকেশ কথাটা বলতেই আমি থামিয়ে দিয়ে বলি, শিউলি ফুল। আজ্ঞে হ্যাঁ, শিউলি গাছ এশিয়ার দক্ষিণ পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, নেপাল এবং ভারত জুড়ে বিস্তার লাভ করেছে। থাইল্যান্ডের কাঞ্চনাবুড়ি প্রদেশের জাতীয় ফুল হল শিউলি ফুল। আর আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে তো শিউলি ফুলের গন্ধ মানেই মা আসছেন। কিন্তু জানো অজিত, শিউলি যেমন ভোরের আলো ফোটার আগেই ঝরে যায়, অনেক মানুষের জীবনও তেমনই কোনো এক অজানা অন্ধকারে অকালেই ঝরে পড়ে যায়। হ্যাঁ, তা ঠিক বলেছ। চায়ের কাপে চুমুক দিতেই টেলিফোনটা বেজে ওঠে। ব্যোমকেশ টেলিফোনটা ধরেই বলে, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, আমরা একটু পরেই বের হচ্ছি। ঠিক আছে, গিয়েই না হয় সবটা শুনবো। না না, অসুবিধে নেই। আর আমরা ট্যাক্সি নিয়ে যাব, অসুবিধে হবে না। ঠিকানাটা যেন কি? হ্যাঁ হ্যাঁ, শ্রীরামপুর তো। গলিটা চিনে নিতে অসুবিধা হবে না আশা করি। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে লেখার জন্য ইশারা করে। আমিও খাতায় নোট করে নিই। শ্রীরামপুর দেশপ্রেম ও সমাজ সেবা সংস্থা। ব্যোমকেশ টেলিফোনটা নামাতেই আমি জিজ্ঞেস করলাম, কার টেলিফোন? পার্থসারথীবাবু বলছিলেন যে নিবারণ তালুকদারকে তারা হাসপাতাল থেকে নিজেদের আশ্রমে এনে রেখেছেন। হাসপাতালের পরিবেশ তাদের আর ভালো লাগেনি। বলেন যে সেখানে নাকি পুলিশের আনাগোনা বেড়েছে, আর নিবারণ বাবুর এই অবস্থায় ওনারা তাকে কোনোভাবেই মানসিক চাপের মধ্যে ফেলতে চাইছেন না। আর কি বললেন? বললেন যে নিবারণ বাবুর বিষয়টা নিয়ে আমাদের এগোতে। আজই ওনাদের আশ্রমে একবার যাওয়ার অনুরোধ করলেন। তাহলে তো আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ সেটাই, আমিও তো কথা দিয়েছি আগেই, নিবারণ বাবুর এই অবস্থার কারণ তো ঠিকই খুঁজে বের করব। তুমি তৈরি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কথাটা বলেই আমি চায়ের কাপে শেষ চুমুকটা দিই। এক্ষেত্রে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, নিবারণ তালুকদারের কথাটা মনে আছে তো? মনে না থাকলেও আবার একবার বলে নিই। এর আগে জগৎবল্লভপুরের অপর্ণা দেবীর খুনের ঘটনায় যেই পাগলকে খুনি ভাবা হয়েছিল, সেই পাগলই আসলে নিবারণ তালুকদার। আসল খুনিকে ধরার পর নিবারণবাবুকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষাও করা হয়। জানা যায় নিবারণবাবুর সারা শরীরে
বিভিন্ন জায়গায় গভীর আঘাতের চিহ্নসহ মাথাতেও আঘাতের চিহ্ন আছে। দেশপ্রেম ও সমাজ সেবা নামের একটি আশ্রমের পরিচালনা কমিটির দুজন সদস্য এই নিবারণ বাবুকে চিনতে পারেন, কারণ তারা তাদের আশ্রমের জন্য প্রচুর টাকার সাহায্য পেয়েছিলেন গত 2 বছর আগে এই মানুষটার থেকেই। আজ এই নিবারণ বাবুর এই অবস্থার কারণ তারা জানতেই ব্যোমকেশের শরণাপন্ন হয়। নিবারণ তালুকদার শ্রীরামপুরের বেশ নামজাদা জমিদার ছিলেন। জানা যায় আচমকায় তিনি গায়েব হয়ে গিয়েছিলেন। নিবারণ বাবুর পরিবারের কাউকেই জানানো হয়নি তাকে এই অবস্থায় পাওয়া গিয়েছে বলে। তবে সুদর্শন ও পার্থসারথী এরা দুজনেই সেই আশ্রমের সদস্য। তারা চাইছেন এই মানুষটার পরিস্থিতির কারণ উদ্ঘাটন করতে। রহস্যের জটটা এখানেই। একজন সম্পন্ন জমিদার কিভাবে হঠাৎ পাগল হয়ে রাজপথে নেমে এলেন? দুপুরের খাবার শেষে ট্যাক্সি নিয়ে আমি আর ব্যোমকেশ শ্রীরামপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ট্যাক্সি ছুটতে থাকে। আমি অন্যমনস্ক ছিলাম। অজিত, বলো তো এই শ্রীরামপুরের নামটা কি ছিল আগে? দেখি মনে আছে কিনা। ফ্রেডরিক্স নগর। সেটাও তো অবশ্য ড্যানিশদের সময়। একদম। আর শ্রীরামপুরের কয়েকটা বিশেষত্ব? হ্যাঁ, বিশেষত্ব বলতে অনেক কিছুই আছে। যেমন বাংলা তথা ভারতের প্রথম ও দ্বিতীয় পাটকল, এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়, ভারতের দ্বিতীয় কলেজ, দ্বিতীয় গ্রন্থাগার। সত্যি দারুণ ঐতিহাসিক জায়গা এই শ্রীরামপুর। বাহ, বেশ বেশ। এই আভিজাত্যের ভেতরেই অনেক পুরনো কলঙ্ক ঢাকা পড়ে থাকে অজিত। নিবারণ তালুকদারের মতো মানুষের নিভে যাওয়ার পেছনে সেই পুরনো কোনো ইতিহাস নেই তো? কথাটা বলেই ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে জানালা দিয়ে তাকিয়ে ধোঁয়া ছাড়ে। কিছু একটা ওর মাথায় চলছে সেটা বুঝতে পারছিলাম। তবে আমিও জানতে চাই নিবারণ বাবুকে এভাবে পাশবিকভাবে আঘাত কারা করেছে, কিসের জন্য? সম্পত্তির জন্য? যা শুনলাম পার্থবাবু আর ওই সুদর্শনের মুখে যে তিনি খুবই সৎ এবং উদার মানুষ ছিলেন। তবে কারা এমন করেছে? ট্যাক্সি গিয়ে থামে একেবারে সেই আশ্রমের সামনে। ট্যাক্সি থেকে নামতেই সুদর্শন এগিয়ে আসে। ছেলেটার বয়স খুব একটা বেশি না, তবে সাদা ধুতি পাঞ্জাবিতে মুখটা কিন্তু বেশ নিষ্পাপ বোধ হয়। আশ্রমটা অনেকটা জায়গা জুড়ে। সামনে খোলা জায়গা আছে, সেখানে ছোট ছোট বাচ্চারা খেলছে। কিছু বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা মানুষকেও দেখা যাচ্ছে। তারা কেউ বা ফুল গাছে জল দিচ্ছে, কেউ বা বাচ্চাদের নিয়ে গল্প করছে। তৃতীয় তলের সুউচ্চ বাড়িটি দেখলেই বোঝা যায় কোনো জমিদারি হতো এখানে। দেওয়ালের বিভিন্ন জায়গায় শ্যাওলা পড়েছে। বড় বড় থামের পেছনে বাচ্চারা গিয়ে লুকিয়ে পড়েছে। আমাদেরকে দেখে পার্থসারথী বাবু এগিয়ে আসেন। আপনারা এসে গেছেন, আসুন আগে আমাদের অফিস ঘরে আপনাদের নিয়ে যাই, আমাদের আশ্রমের মহারাজের কাছে। উনিও নিবারণ বাবুর বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন। পার্থসারথী বাবু মধ্যবয়স্ক, গলার স্বরও বেশ ভারিক্কি। পরনে ওই সাদা ধুতি পাঞ্জাবি। ওনার নাকের নিচে ছোট গোঁফ আছে। আমি আর ব্যোমকেশ সিঁড়ি দিয়ে উঠে গেলাম দোতলায়। সিঁড়ি দিয়ে উঠতেই খেয়াল করলাম দেওয়ালে অনেক পুরনো কিছু ছবি বাঁধিয়ে রাখা আছে। ব্যোমকেশ সেগুলো খুব মন দিয়ে দেখছিল। এই বাড়িটা তো মনে হচ্ছে প্রায় 50-60 বছর পূর্বের। তা আপনারা এই আশ্রমের জন্য এই বাড়িটা পেলেন কিভাবে? হ্যাঁ ব্যোমকেশ বাবু, আপনি ঠিকই বলেছেন। আসলে এই বাড়িটা এই আশ্রমের মহারাজ বাবা শিলাদিত্যর ঠাকুরদার বাবার বন্ধুর। তারা বাংলাদেশে সপরিবারে চলে গেলে এটা দিয়ে যান। তারপর থেকে এখানেই বাবা শিলাদিত্যর পরিবার বসবাস করতে থাকে। বাবার আর পরিবারের কেউ নেই, সম্পত্তিও প্রচুর আছে। তাই এই সমাজসেবা আশ্রম তিনি খোলেন। পুরো বাড়িটা যেন একাই শিলাদিত্য মহারাজ আগলে রেখেছেন, ঠিক যেমন কোনো দুর্ভেদ্য দুর্গ। বাবার এই ঘরটাতেই
একসময় নিবারণ বাবুদেরও যাতায়াত ছিল বলে শুনেছি। খুব ভালো উদ্যোগ নিয়েছেন। সত্যি এমনটাই বা কজন ভাবতে পারে। সিঁড়ি দিয়ে উঠতেই দেখি একটি মেয়ে, বয়স 15 কি 16 হবে, মাথা নিচু করে নামছে। আরে পদ্ম, তুই ওপরে কি করছিলিস? বাবা ডাকছিলেন তাই। ওনার সেই চশমার খাপটা পাচ্ছিলেন না তো, তাই আমাকে ডাকলেন। ও আচ্ছা, তুই নিতাইদাকে সকলের জন্য চা দিয়ে যেতে বলিস তো। ঠিক আছে। মেয়েটা উত্তরটা এতটা নিচু স্বরে দিচ্ছিল যে ঠিক মতন শোনাই যায় না। অফিস ঘরে ঢুকতেই দেখি দরজার বাইরে লেখা বাবা শিলাদিত্য মহারাজ। শিলাদিত্য মহারাজ হাত জোড় করে এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন। আসুন আসুন ব্যোমকেশ বাবু। আর আপনি অজিত বাবু, তাই তো? ব্যোমকেশও হাত জোড় করে। আমিও হাসি মুখে বলি, আগে হ্যাঁ, আমি অজিত বন্দ্যোপাধ্যায়। সত্যি সুদর্শন আর পার্থসারথীর কাছে আপনাদের কথা এতবার শুনেছি যে আপনাদেরকে চাক্ষুষ দেখার ইচ্ছে খুব ছিল। আজ সেই ইচ্ছে পূরণ হলো। আহ রে, সে কি! এ তো আমাদের সৌভাগ্য। আপনি এত ভালো একটা কাজের উদ্যোগ নিয়েছেন, এত শিশু দুস্থ মানুষদের পাশে আছেন। পরিবারের কেউ তো নেই, তাই এরাই আমার পরিবার। এদের নিয়েই থাকি। বাবা শিলাদিত্য মহারাজের পরনে গেরুয়া বসন, মাথায় স্বামীজির মতন পাগড়ি বাঁধা, চোখে গোল ফ্রেমের চশমা, বয়স প্রায় 50-এর কাছাকাছি। অফিস ঘরের ভেতরেও স্বামীজির কিছু দুষ্প্রাপ্য ছবি বাঁধিয়ে রাখা। তাহলে এবার আমরা আসল কথায় আসি। কি বলেন শিলাদিত্যবাবু? হ্যাঁ, নিশ্চয়ই। নিবারণ তালুকদার, তিনি তো এখানকার জমিদার ছিলেন, তাই না? পাশের গ্রামে জমিদার ছিলেন, বেশ নামডাক ছিল তার। তার ঠাকুরদার সাথে ব্রিটিশদের বেশ খাতির ছিল। গ্রামে নিবারণ বাবুর প্রতি সকলের শ্রদ্ধা সম্মান রয়েছে। তার বাপ ঠাকুরদার নামটা সে রেখেছে। কিন্তু হঠাৎ করে কি যে হলো, জানা যায় একদিন আচমকা তিনি গ্রাম ছেড়ে কোথাও চলে গেছেন। পরিবারের লোকেরা অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু না, কোনো খবর পাওয়া যায়নি। আর সেটাও 2 বছর আগের কথা। কিন্তু আচমকা সুদর্শন আর পার্থসারথী নিবারণ বাবুকে জগৎবল্লভপুরের কৌশিকী সেতু থেকে উদ্ধার করে। আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকি মাঝে মধ্যেই। দুস্থ শিশু, অসুস্থ মানুষ, যাদের দেখার কেউ নেই, তাদের আমরা আমাদের আশ্রমে নিয়ে আসি। এমনই একদিন টেলিফোন আসে যে কৌশিকী সেতুর ওপর একটা পাগল দীর্ঘদিন ধরে আছে। সারা শরীর দিয়েও দুর্গন্ধ খুব ছুটছে। এরপর তো তার ওপর আবার খুনের দায় চাপানো হয়। আপনি সেই রহস্যের উদ্ঘাটন করলেন। আমরা এখন ওনার খেয়াল রাখার সব রকম ব্যবস্থা করেছি। সুদর্শন বলছিল নিবারণ বাবুকে এখানেই নাকি এনে রাখা হয়েছে। হ্যাঁ, হাসপাতালে থাকলে কি আর ঠিক মতন চিকিৎসা হবে? আর যাই হোক, আমাদের আশ্রমের জন্য উনি তো কম করেননি। কিন্তু আমার মনে হয় হাসপাতালে থাকলে উনি দ্রুত সুস্থ হয়ে উঠতেন। ওখানে নিখুঁত নার্সিং আর ডাক্তারদের কড়া নজরে থাকবার সুযোগটা পাওয়া যেত। আসলে আমাদের নজরে থাকলে আমরা ঠিক মতন শুশ্রূষা করতে পারবো, যত্ন করতে পারবো, সেজন্যই। আচ্ছা, আপনি নিবারণ বাবুর পরিবারের লোকজনদের জানাতে না করছেন কেন? ব্যোমকেশকে দেখলাম টেবিলে হাতের কনুই ঠেকিয়ে ঠোঁটে আঙুল ছুঁয়ে কিছু একটা ভাবছে। অনেকক্ষণ নিশ্চুপ থেকে ব্যোমকেশ উত্তর দেয়, কারণ তো আপনিও বুঝতে পারছেন। নিশ্চয় নিবারণ বাবুর শারীরিক অবস্থা দেখেছেন। না, আমি এখনো দেখিনি। আসলে ব্যস্ত ছিলাম যে, সেজন্যই। পার্থই সব দেখাশোনা করছে ইদানিং। চলুন তবে দেখুন আগে। পার্থসারথী বাবু, আমরা বেশি সময় নষ্ট করব না এখানে। আগে নিবারণ বাবুর শারীরিক অবস্থাটা দেখতে চাই। হ্যাঁ, চলুন তবে। এরপর আমি, ব্যোমকেশ, বাবা শিলাদিত্য মহারাজ, সুদর্শন ও পার্থসারথী বাবু একসাথে 3 তলার একটি ছোট্ট ঘরে যাই। সেখানে মেঝেতে মাদুর পেতে রাখা আছে।
সেখানেই নিবারণ ঘুমিয়ে আছেন। সকলেই কাছে যাই। ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। আসলে জেগে থাকলেই খুবই চিৎকার করে, তাই ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছেন। দেখুন শিলাদিত্যবাবু, নিবারণবাবুর সারা শরীরে আর মাথায় আঘাতের চিহ্ন। নিশ্চয় কোনো তো কারণ থাকবে যে কারণে তার ওপর আঘাত করা হয়েছে। আপনি বলছেন নিবারণবাবু অতি সজ্জন ব্যক্তি ছিলেন, তাহলে তার সাথে কেন এমন হলো? হতে পারে পরিবারের কেউ এর পেছনে আছে, তাই নয় কি? নিবারণবাবুর সেই বিশাল ভূসম্পত্তি এখন কার দখলে আছে সেটা খোঁজ নেওয়াটা বোধহয় জরুরি। হ্যাঁ, এটা তো আমি ভেবে দেখিনি। সত্যি আপনার বুদ্ধিমত্তা প্রখর। আপনি সেজন্যই ডিটেকটিভ। ডিটেকটিভ নয়, বলুন সত্যান্বেষী, ওটাই শুনতে বেশি ভালো লাগে। ঠিক আছে, তাহলে বলতে হবে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। নিবারণবাবু যে উধাও হয়ে গেছেন সেটা কি আপনারা পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, সে তো 2 বছর আগে তার পরিবারের লোকজনই করেছে। আমরা আর এইসব বিষয়ে কিছুই জানি না। একদমই তাই। আচ্ছা, তাহলে এখন আমরা আসছি। আমাদের তদন্ত এগোতে হবে তো, প্রয়োজনে আবার আসবো। আর হ্যাঁ, নিবারণবাবুর খেয়াল রাখবেন। আপনি নিশ্চিন্তে থাকুন। নিবারণ বাবুর সঠিকভাবে খেয়াল রাখার জন্যই তো এখানে তাকে নিয়ে আসা। কিন্তু আপনারা তো চা খেলেন না। পরে অন্য সময় না হয়। আমরা নিচে নেমে আসি। ব্যোমকেশ ধীর পায়ে হাঁটতে হাঁটতে আশ্রমটার চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ আগে যেই পদ্ম নামের মেয়েটাকে দেখলাম, সে দেখি বারান্দার এক কোণে চুপ করে বসে আছে। ব্যোমকেশ তার দিকে এগিয়ে যায়, 2-4 কি কথা জিজ্ঞেস করতে থাকে। কি জিজ্ঞেস করছিল বুঝতে পারছিলাম না দেখে আমরা কাছে গেলাম, কিন্তু ব্যোমকেশ উঠে দাঁড়ায়। বাপ মা মরা মেয়ে, এই তো একটুখানি বয়স, মামা মামির কাছেই থাকতো, তাই আশ্রমে নিয়ে এলাম। ও এখানে থেকে লেখাপড়াটা তো করতে পারবে। 2 বছর থেকে এখানেই আছে। চলো অজিত, বেরোনো যাক। হ্যাঁ চলো। পার্থসারথীবাবু, আমাদের এই তদন্তে তো আপনাকে লাগবেই। আপনিও চলুন আমাদের সাথে। আপনার আশ্রমের নথিপত্র আর নিবারণবাবুর পুরনো চিঠিপত্রগুলো একবার আমাকে দেখা দরকার। কিন্তু আমি চলে গেলে এদিকটা। সেটা আমি সামলে নেব, তুমি যাও ওনাদের সাথে। ঠিক আছে, চলুন তবে। এরপর আমি, ব্যোমকেশ আর পার্থসারথী বাবু মিলে সেই গ্রামের বিভিন্ন বাড়িতে নিবারণ বাবুর কথা জিজ্ঞেস করলে কেউ বলতে পারে না। সবার শুধুই একই কথা, আচমকা কোথায় গেছে জানা নেই। নিবারণ বাবুর নামটাই যেন এক একজনের মনে রাগের সঞ্চার করছে। লক্ষ্য করলাম গ্রামের সাধারণ মানুষের চোখে মুখের সেই আগের ভক্তি আর নেই। নিবারণ বাবুর নামটাই যেন এক একজনের মনে রাগের সঞ্চার করছে। হয়তো গত 2 বছরে জমিদারির শাসন বা শোষণের ধরন বদলেছে, যার দায় গিয়ে পড়ছে নিখোঁজ মানুষটার ওপর। পার্থসারথীবাবু, চলুন থানায় যাওয়া যাক। একবার অফিসারের সাথে কথা বলতে হবে। হ্যাঁ চলুন। ট্যাক্সি এসে থামে শ্রীরামপুর থানার সামনে। থানার ভেতর ঢুকতেই অফিসারের কেবিনের সামনে দাঁড়িয়ে ব্যোমকেশ বলে, আসতে পারি? আসুন। পুলিশ অফিসার নির্মল বটব্যাল তখন মন দিয়ে কিছু কাজ করছিলেন। তিনি মাথা নিচু করেই কথাটা বলেন। নমস্কার অফিসার, আমি ব্যোমকেশ বক্সী। আর আমি অজিত বন্দ্যোপাধ্যায়। কি? ব্যোমকেশ? মানে সত্যান্বেষী ব্যোমকেশ? আগে হ্যাঁ, আমি সত্যান্বেষী ব্যোমকেশ। আরে কি সৌভাগ্য আমার! আসুন আসুন, আমি তো ভাবতেই পারছি না। আপনার বুদ্ধির তারিফ তো খবরের কাগজে প্রায়ই পড়ি, আজ সামনাসামনি দেখা হবে ভাবিনি। পুলিশ অফিসার নির্মল বটব্যাল ব্যোমকেশকে দেখে যেন আনন্দিত হয়ে ওঠে।
নির্মলবাবু, আপনার কাছ থেকে জরুরি তথ্য চাই। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। 2 বছর আগে নিবারণ তালুকদার হঠাৎ করে উধাও হয়ে যান। সেই অভিযোগ নিশ্চয়ই থানায় করা হয়েছে। নিবারণ তালুকদার মানে জমিদার বাবু? হ্যাঁ, অভিযোগ তো পড়েছিল একটা। শীতের সন্ধ্যা 2 বছর আগে তিনি রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর আর ফেরেননি। আর অনেক চেষ্টা করার পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি। আর অন্য কোনো অভিযোগ পড়েনি? আগে পরের কোনো বিষয়? না ব্যোমকেশবাবু, নিবারণবাবু খুবই সৎ প্রকৃতির ও দায়িত্ববান ছিলেন। গরিবের কষ্টে তার মন কাঁদত। তিনি কখনোই মানুষের খারাপ করেনি। কিন্তু হঠাৎই একদিন কি যে হলো। নিখোঁজ হওয়ার অভিযোগ কে করেছিলেন? নিবারণবাবু দাদা হরিমোহন তালুকদার। ঠিক আছে, অনেক ধন্যবাদ অফিসার। প্রয়োজন হলে আবার আসবো। আহ রে, নিশ্চয়ই ব্যোমকেশবাবু। নির্মলবাবু, আজ আসছি তবে। আমরা থানা থেকে বেরিয়ে আসি। ট্যাক্সিতে বসতেই ব্যোমকেশ জিজ্ঞেস করে, নিবারণবাবুর বাড়িতে কে কে আছেন বর্তমানে? ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী, একটি মেয়ে ছাড়া আর কেউ নেই। নিবারণবাবুর দাদারা সবাই সবার মতন আলাদা থাকেন। তবে নিবারণবাবুর সমস্ত জমিদারি দেখছেন তাদেরই নায়েব, আর সহযোগিতা করছেন তার স্ত্রী। চলুন তবে নিবারণবাবুর স্ত্রীর সাথে কথা বলা যাক। নিখোঁজ হওয়ার আগে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল তা জানা খুব জরুরি। ট্যাক্সি ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে। নিবারণ বাবুর বাড়ির সামনে দেখা যায় এক বিশাল মানুষের সারি। বাড়িটা বিশাল, লাল ইটের বনেদি স্থাপত্য। তবে রক্ষণাবেক্ষণের অভাবে দেওয়ালে নোনা ধরেছে। এরা সবাই এখানে কাজ করে। প্রতি সপ্তাহে তাদের পারিশ্রমিক দেওয়া হয়, সেটাই নিতে এসেছে সবাই। ব্যোমকেশ এগিয়ে যায় সামনের দিকে। ব্যোমকেশকে দেখে নায়েব কৃষ্ণকান্তবাবু এগিয়ে আসেন। কৃষ্ণকান্তবাবুর বয়স 60-এর ওপর। চোখে গোল ফ্রেমের চশমা। ওনার চাহনি খুব একটা সুবিধে ঠেকল না আমার কাছে। আপনাকে তো ঠিক নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। বিশেষ কারণে আপনার সাথে কিছু কথা আছে। নমস্কার, ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী অর্থাৎ গোয়েন্দা। কিন্তু হঠাৎ আমাকে কেন প্রয়োজন? আমি তো খুন চুরি কিছুই করিনি। আরে ভয় পাওয়ার কিছু নেই। আপনার কাছ থেকে শুধু কিছু বিষয় জানতে চাই, আর আমার বিশ্বাস আপনার কাছ থেকেই সঠিক তথ্য পাওয়া যাবে। ঠিক আছে, বলুন কি জানতে চান। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনারা জমিদার বাবুর নিখোঁজ হওয়ার বিষয়ে তদন্ত করছেন। কিন্তু তিনি তো 2 বছর আগেই কোথায় গেছেন আমরা কেউই জানি না। তবে হ্যাঁ, ওনার মতো এমন ভালো মানুষ হয়তো খুবই কম দেখা যায়। এই গ্রামের মানুষের জন্য তিনি কি না করেছেন। কিন্তু হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো কারণ নেই। ততক্ষণে আমরা জমিদার বাড়ির বিশালাকার বৈঠক ঘরে বসে রয়েছি। সিলিং থেকে ঝোলানো পুরনো ঝাড় লণ্ঠনটায় ধুলোর আস্তরণ জমেছে। ঘরের এক কোণে একটা বড় গ্রামাফোন মেশিন রাখা। ইতিমধ্যে বাড়ির চাকর আমাদের 4 জনের জন্য চা নিয়ে এসে রাখে। ব্যোমকেশ সহ সবাই আমরা চায়ে চুমুক দিলেও কৃষ্ণকান্তবাবু চা খেতে চাইলেন না। আসলে কারণ হয়তো একটা কিছু আছে। জমিদার বাবু নিঃসন্তান ছিলেন। গত 10 বছর আগে তার স্ত্রী কলেরায় মারা যান। তিনি একাই তার জমিদারি দেখছিলেন। আর পাশের গ্রামেরই একজন কাপড়ের ব্যবসায়ী রথীন্দ্রনাথ সেনের হঠাৎ মৃত্যুতে তার স্ত্রী এবং মেয়ে অসহায় হয়ে পড়েন। তারপরই আচমকা জানতে পারি জমিদারবাবু রথীনবাবুর বিধবা স্ত্রী সর্বরীকে বিয়ে করেন। গত 3 বছর আগে বিয়ে হওয়ার পর প্রথম 1 বছর তো সব ঠিকই ছিল। একদিন রাতে সর্বরী দেবী আর জমিদারবাবুর মধ্যে তুমুল অশান্তি হয়। আমরা কেউ সাহস করে কিছুই জিজ্ঞেস করতে পারিনি। পরদিন সকালে সর্বরী দেবী সবাইকে জানান জমিদারবাবু কোথায় গেছেন তিনি জানেন না। এরপর অনেক খোঁজাখুঁজি চলে, কিন্তু সবই ব্যর্থ হয়। কৃষ্ণকান্তবাবু এতক্ষণ কথাগুলো বলতে থাকেন।
পরনের শালটা শরীরে রাখেন। সর্বরী দেবী আর তার মেয়ের সাথে কিছু কথা বলা যাবে? এখন তার অনুমতি প্রয়োজন। তিনি তো সবার সাথে কথা বলেন না। নিবারণবাবু চলে যাওয়ার পর থেকে তিনি নিজেকে অনেকটা অন্তরালে নিয়ে গেছেন। তবু আমাদের কিছু কথা তো বলতেই হবে, অন্তত নিবারণবাবুর নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন করার জন্য। ঠিক আছে, আমি দেখছি। এই, কে আছিস আশেপাশে? একবার এই ঘরে আয় দেখি। কৃষ্ণকান্তবাবু দরজার কাছে গিয়ে উচ্চস্বরে ডেকে বলেন, আবার এসে কেদারায় গা এলিয়ে দেন। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক চাকর এসে উপস্থিত হয়। পরনে ধুতি, খালি গা আর ঘাড়ে গামছা। আজ্ঞে নায়েব মশাই, এই আপনি ডাকছিলেন? গৌড়, তুই গিয়ে কর্তামাকে বল কয়েকজন লোক ওনার সাথে কথা বলতে চান। অনেক দূর থেকে এসেছেন, তিনি কথা বলবেন কিনা জিজ্ঞেস কর। ঠিক আছে কর্তা। আচ্ছা শোন, বলবি যে ওই ব্যোমকেশ বক্সী এসেছেন। ঠিক আছে, আমি এক্ষুনি কর্তা মাকে গিয়ে শুধোচ্ছি। আচ্ছা, 2 বছর পর হঠাৎ করে জমিদার বাবুর নিখোঁজের তদন্ত কেন? জমিদার বাবুর কি খোঁজ পাওয়া গেছে কোনো? না, আসলে তিনি তো এই গ্রামের জন্য কম করেননি। ওনার কোনো খবরও নেই। তিনি বেঁচে আছেন না মারা গেছেন সেটা জানি না। ব্যোমকেশবাবু অনেক রহস্য খুঁজে বের করেছেন, তাই আমি আর সুদর্শন ব্যোমকেশবাবুর সাথে সাক্ষাৎ করি। কিন্তু এতদিনে কি আর সেসব করে কিছু হবে? তার যদি আসারই হতো তবে চলেই আসতো। নায়েব মশাই, কর্তা মা তার বসার ঘরে ডাকলেন। আমি ব্যোমকেশ, পার্থসারথী আর নায়েব কৃষ্ণকান্তবাবু সর্বরী দেবীর বৈঠক ঘরে গিয়ে বসি। সারা ঘরটা বেশ গোছানো, বিদেশি সব চিত্রকরের আঁকা ছবি বাঁধাই করে ঝোলানো, কিন্তু ঘরে কোথাও নিবারণবাবুর ছবি পেলাম না। সর্বরী দেবীরও ছবি আছে, কিন্তু নিবারণবাবুর ছবি না থাকাটা সত্যি অস্বাভাবিক। সর্বরী দেবীর ঘরে ঢুকতেই আমি হতবাক হয়ে যাই। সত্যি এত সুন্দরী মহিলা বোধহয় দেখতে কমই হয়। এই সৌন্দর্যের জন্যই হয়তো নিবারণবাবু বিয়ে করেছেন। যেমন মাথার লম্বা ঘন চুল, তেমনই গায়ের গড়ন, শরীরের লাবণ্যতা যেন ঝরে পড়ছে। এক মুহূর্তের জন্য যে কেউ তার দিকে তাকালে তার মোহে পাগল হবেই। পরনের শাড়িটি অতি যত্নে গুছিয়ে পরা, মাথার চুল বিনুনি করে সামনের দিকে ফেলে দিয়েছে। আমাদের সামনে এসে বসেন, কিন্তু তার একটা জিনিস বড় অদ্ভুত লাগছিল, বেমানানো বটে। সর্বরী দেবীর প্রথম স্বামী মারা গিয়েছেন, আর দ্বিতীয় স্বামী এমন করে নিখোঁজ হওয়ার পরেও তার চোখে মুখে কোনো অসহায়তা খেয়াল করলাম না। বরং নিজের যত্নে বোধহয় বেশি সময় দেন তিনি। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। আমি পার্থসারথী বসু। আমি বাবা শিলাদিত্য মহারাজ আশ্রমেই থাকি। নিবারণবাবু আমাদের আশ্রমের জন্য অনেক কিছু করেছেন। উনি এভাবে নিখোঁজ হয়ে যাওয়া সত্যি দুঃখের। নমস্কার, আমি সর্বরী দেবী। সত্যি বলতে আমি আপনাদের ঠিক কাউকেই চিনি না, মাফ করবেন। আমি তো খুব একটা বাইরে বের হই না, তাই। সর্বরীর শারীরিক সৌন্দর্যের মতোই তার গলার স্বরটাও অপরূপ সুন্দর, যেমন নম্র তেমনি মৃদু। না, ঠিক আছে, আমি আসলে সত্যের অনুসন্ধান করি। বলতে পারেন নেশা আর পেশা এটাই। নিবারণবাবুর যেহেতু কোনো খোঁজ পাওয়া যায়নি, তাই পার্থসারথীবাবু যেটা বললেন আমাকে এই রহস্যের কিনারা করার জন্য, আর সেজন্যই আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। বলুন। যেদিন রাতে তিনি নিখোঁজ হয়ে যান, এদিন কি আপনাদের সাথে কোনো রকম ঝামেলা হয়েছিল নিবারণবাবুর সাথে? মানে এসব কি প্রশ্ন? দয়া করে প্রশ্নের উত্তর দিন। কি হয়েছিল সেদিন রাতে? আমি ব্যক্তিগত প্রশ্নের কোনো উত্তর দেব না। আর তাছাড়া আপনি কি বলতে চাইছেন? আমার কারণেই তিনি এই গ্রাম ছেড়েছেন? না হওয়ার তো কোনো কারণ নেই সর্বরী দেবী। আপনার স্বামী নিখোঁজ হয়েছে আর আপনি থানায় গিয়ে একটা অভিযোগও জমা করেননি। এর কারণ কি দাঁড়ায় বলতে পারেন? আপনি শুধু বলুন সেদিন রাতে কি হয়েছিল। কি বলতে চাইছেন কি? আপনি কিন্তু স্পর্ধার বাইরে কথা বলছেন। কিছুক্ষণ ঘরে নিস্তব্ধতা বিরাজ করে।
আমিও দেখছিলাম ব্যোমকেশ একেবারে এভাবে কথায় আক্রমণ করবে বুঝিনি। শর্বরী দেবীর গলার স্বরেরও পরিবর্তন হয়েছে। ওদিকে কৃষ্ণকান্তবাবুও বেশ হতচকিত হয়েছেন বুঝতে পারছিলাম। কিন্তু ব্যোমকেশ যা করে বুঝেই করে, তাই ওকে আমি বাধা দেব না। নিশ্চয়ই ওর মাথায় কিছু চলছে। শর্বরী দেবী ঘামতে শুরু করেছেন এই শীতের বিকেলে। তিনি আঁচল দিয়ে ঘাড় গলা মুছে নেন। কি হলো বলুন, আপনার সাথে নিবারণবাবুর শেষ কথা কি হয়েছিল? আপনাদের মধ্যে কিছু নিয়ে কি ঝগড়া হয়েছিল? আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, আপনারা আসতে পারেন। শর্বরী উঠে দাঁড়িয়ে চলে যেতে নেয়, কিন্তু ব্যোমকেশ বলে ওঠে, আপনি বোধহয় আমাকে সত্যিই জানেন না। আমার নাম ব্যোমকেশ বক্সী। সত্যান্বেষণ করা আমার নেশা। আমি ঠিকই উদ্ধার করব এর আসল রহস্য, আর আপনি বাধা দিতে চাইলেও পারবেন না। শর্বরী দেবী আর কোনো উত্তর না দিয়েই ভেতরে চলে যায়। আমি জানতাম উনি কোনো প্রশ্নেরই উত্তর দেবেন না। উনি কারোর সাথেই কথা বলতে চান না সেভাবে, আর সেজন্য নিবারণবাবুর পরিবারের কারোর সাথে তার সম্পর্কটাও ভালো নয়। দেখুন, আপনার যদি কোনো সহযোগিতার দরকার হয় আমাকে বলবেন, আমি সবসময় আপনাকে সাহায্য করব। এতে যদি কিছু রহস্য খুঁজে বের হয়। অনেক ধন্যবাদ। আমরা উঠে দাঁড়াতেই একটি ছেলে, প্রায় বয়স 30 হবে, মাথার উস্কো খুস্কো চুল, ছিপছিপে চেহারা, হন হন করে হেঁটে গেল শর্বরী দেবীর ঘরের দিকে। ছেলেটার চাউনিতে একটা বুনো অস্থিরতা ছিল, যা আমার নজর এড়ালো না। উনি মানিকবাবু, শর্বরী দেবীর ভাই। এখানে মাঝে মাঝেই আসেন। ব্যোমকেশ আর কোনো উত্তর দেয় না। আমরা সকলেই জমিদার বাবুর বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আচ্ছা শুনুন, আপনাদের রাতে ফিরতে হবে না। আমরা কিন্তু আশ্রমেই আপনাদের থাকার ব্যবস্থা করেছি। কিন্তু আমি তো সেসব জানি না। ব্যোমকেশ, তুমি তো আমাকে রাতে থাকবার কথা কিছু বলোনি। ব্যোমকেশ, এই ব্যোমকেশ। ব্যোমকেশ কোনো কিছু নিয়ে খুব ভাবছিল। অনেকবার ডাকার পর সে উত্তর দেয়, হ্যাঁ বলো। হ্যাঁ, আমিও জানতাম না রাত হয়ে যাবে। ভেবেছিলাম আজ বাড়ি ফিরে যাব, কাল আসবো আবার। কিন্তু এই বাড়ির অলিগলিতে যে পরিমাণ রহস্য লুকিয়ে আছে, তাতে এক রাতে কিচ্ছু হবে না অজিত। আপনাদের থাকার সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলেছি, নিশ্চিন্তে থাকুন। আর আশা করি আপনি খুব তাড়াতাড়ি এই রহস্যের হদিশ করতে পারবেন। তুমি কি এখনো কিছু আন্দাজ করছো? কি চলছে বলো তো তোমার মনে? অনেকটাই ভেবেছি, কিন্তু হিসেব মিলছে না। তাও কিছু তো বলো, কি আন্দাজ করলে? অজিত, একটা শিউলি ফুল যেমন রাতে ফোটে আর ভোরে ঝরে যায়, এই জমিদার বাড়ির রহস্যটাও অনেকটা সেই রকমই। কেউ একজন খুব যত্ন করে আলো আসার আগেই সব প্রমাণ ঝরিয়ে দিতে চাইছে। তবে সে ভুলে গেছে, বোঁটার সেই কমলা দাগ কিন্তু মাটিতে থেকেই যায়। আমি ব্যোমকেশের উপমা শুনে চুপ করে গেলাম। রহস্য যে আরও ঘনীভূত হচ্ছে তা বুঝতে বাকি রইল না। ব্যোমকেশ একটা সিগারেট বের করে আমার দিকে এগিয়ে দেয়, নিজেও ঠোঁটে নেয়। সিগারেট জ্বালিয়ে ও যখন ধোঁয়া ছাড়ে, তখন আমার ব্যোমকেশকেই কেমন যেন রহস্যময় মনে হয়। আমার কেন যেন মনে হচ্ছে এই শর্বরী দেবী কিছু তো একটা লুকোচ্ছেন। উনি যেভাবে কথা বলছিলেন তাতে সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক। তিনি এই সব কিছুর পেছনে নেই তো? যেটা না হওয়ারও তো কিছু নেই। হতেই পারে তিনি সম্পত্তির জন্য এমনটা করেছেন, আবার সেটা নাও হতে পারে। এখনই কিছু বলা যাচ্ছে না। আর তাছাড়া পুলিশও খুব একটা এই বিষয় নিয়ে নাড়াঘাটা করছে না, হয়তো শর্বরী দেবীর কথাতেই। তবে মনে রেখো অজিত, উনি যদি শর্বরী দেবী হন, তবে তিনি নিজেই আমাদের ডেকে কথা বলার ঝুঁকি নিতেন না। ট্যাক্সি এসে থামে আশ্রমের সামনে। পার্থসারথীবাবু, এই যে নিবারণবাবু আশ্রমে আছেন এবং তিনি জীবিত, এই কথা আশ্রমের বাইরে যায়নি তো, বা যাবে না তো?
আপনি নিশ্চিন্তে থাকুন। এই কথা আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ জানবে না। কিন্তু আমি নিশ্চিন্ত হতে পারছি না। আমার কেন যেন মনে হচ্ছে নিবারণ বাবুর সাথে ঘটে যাওয়া ষড়যন্ত্রের মূল নায়ক এতক্ষণে জেনে গেছে যে নিবারণ বাবু জীবিত, আর সেজন্য নিবারণ বাবুর সুরক্ষার ব্যবস্থা আরো আরো ভালো করতে হবে। ব্যোমকেশের কথায় আমি যুক্তি দেখছিলাম। পার্থসারথী বাবু আমাদের একটা ঘরে নিয়ে যায়, বেশ পরিচ্ছন্ন। দুটো ছোট ছোট চৌকি আছে, একটা মাটির জ্বালায় জল, একটা টেবিল, দুটো চেয়ার আর কিছু খবরের কাগজ। লণ্ঠন টিম টিম করে জ্বলছিল, সেটার আলো বাড়িয়ে দেয় পার্থসারথী বাবু। একতলারই বারান্দার কাছাকাছি এই ঘরের পেছনে বড় বড় গাছ রয়েছে। জানলাটা খুলে দেখেই আবার বন্ধ করে দিলাম। তবে ঘরের দরজার পাশের জানলাটা খোলাই ছিল। ব্যোমকেশ আর আমি কথা বলতে বলতেই আচমকা জানলা দিয়ে কেউ একজন একটা ঢিল ছুঁড়ে দিয়েই পালিয়ে গেল। জানালায় কোনো লোহার শিক ছিল না। আমি জানলা দিয়ে মুখ বের করতেই দেখি ধুতি পরা, গায়ে চাদর জড়ানো কেউ দৌড়ে পালিয়ে যাচ্ছে। এত রাতে ঢিল ছুড়ল কেন? আশ্চর্য তো। কেউ কি আমাদের ভয় দেখাবার চেষ্টা করছে নাকি? এটা শুধু ঢিল নয়, এটা একটা চিঠি। পাথরটার গায়ে কাগজটা খুব শক্ত করে বাঁধা আছে। ব্যোমকেশ ঢিলটা হাতে নেয়। সেটা একটা কাগজে পাথর মুড়ে ছুঁড়েছিল। পাথরটা ফেলে কাগজটা খুলে দেখে তাতে লেখা আছে, আপনি এক্ষুনি আশ্রমের পেছন দিকের শিব মন্দিরে একা আসুন। নিবারণ বাবুর সম্বন্ধে কিছু কথা আছে। আমি আসছি অজিত। কি বলছো ব্যোমকেশ? এই রাতের অন্ধকারে তুমি একা যাবে? আমি আসছি তোমার সঙ্গে। একা যাওয়ার মানে তো বিপদে পা বাড়ানো। ভায়া, আমার কিন্তু তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। না, আমি একাই যাব। তুমি ঘর থেকে বেরিও না। নিবারণ বাবুর ঘরের দিকে নজর রাখো। আমি যদি আধ ঘন্টার মধ্যে না ফিরি তাহলে তুমি কাউকে সাথে নিয়ে চলে এসো। চিন্তা করো না, আমি সাবধানে থাকব। ব্যোমকেশ ওই অন্ধকারেই বেরিয়ে যায়। কিন্তু আমি চিন্তায় বসে থাকতে পারছিলাম না, শুধু পায়চারি করে চলেছি। বারবার ঘড়ি দেখছি। প্রায় 20 মিনিট হয়ে যাওয়ার পর পার্থসারথী বাবুকে নিয়ে আমি শিব মন্দিরের দিকে যাই। কিছু দূর যেতেই চিৎকারের শব্দ পাই। আমি তো হন্তদন্ত হয়ে ছুটছি। গিয়ে দেখি ব্যোমকেশের মাথা ফেটে দরদর করে রক্ত বেরোচ্ছে। ও মাটিতে পড়ে আছে, আর একজন ছুরি নিয়ে ওর দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। ব্যোমকেশ! আমার চিৎকারে সেই লোকটি দৌড়ে পালাতে যায়। ওর মুখটা সেই বাঁদর টুপি দিয়ে ঢাকা থাকায় অন্ধকারে ঠিক বুঝতে পারছিলাম না। আমি দৌড়ে গিয়ে ওকে ধরতে যাই, কিন্তু পারি না। ধুতি কোমরে টান দিতেই কিছু একটা হাতে চলে আসতেই লোকটি পালিয়ে যায়। হাতে নিয়ে দেখি একটা মহিলাদের সোনার বালা। বালাটা পকেটে ভরে ব্যোমকেশকে আমি আর পার্থসারথী বাবু ঘরে নিয়ে যাই। রাতারাতি ডাক্তার ডাকা হয়। যেই ডাক্তার আশ্রমের রোগীদের চিকিৎসা করেন তিনি এলেন। মাথায় ব্যান্ডেজ করে কিছু ওষুধও দিলেন। মাথার আঘাতটা খুব গুরুতর ব্যোমকেশ বাবু। লাঠির ঘা লেগেছে মনে হচ্ছে। অল্পের জন্য বেঁচে গেছেন। হাসপাতালে একবার দেখিয়ে নেবেন আর নিয়মিত ওষুধগুলো নেবেন। ডাক্তার চলে যেতেই আমি পার্থসারথী বাবুকে বললাম, পার্থবাবু, একটু গরম জলের ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। তোমাকে বারবার সাবধান করেছিলাম, এবারে কি উত্তর দেবে বৌঠানকে? ইস, কত রক্ত ঝরছে। আচ্ছা, তুমি ওখানে যাওয়ার পর কি হলোটা কি? তুমি কি লোকটাকে চিনতে পেরেছিলে? কিছুই না। আমি শুধু মন্দিরে গিয়ে শিব মূর্তির দিকে তাকিয়ে প্রণাম করতেই পেছন থেকে মাথায় কেউ লাঠি দিয়ে আঘাত করে। আমি কিছু বোঝার আগে 4-5 জন একসাথে আমাকে এলোপাথাড়ি মারতে শুরু করে। আমিও কয়েকজনকে মারতে শুরু করি, কিন্তু মাথার যন্ত্রণায় পেরে উঠছিলাম না। তারপর আবারও ওরা মাথায় আঘাত করতে নিচে পড়ে যেতেই ওদের মধ্যে একজন ছুরি উঁচিয়ে এগিয়ে আসতেই তুমি চিৎকার করো আর বাকিরা দৌড়ে পালিয়ে যায়। ওদের মারার ধরন দেখে মনে হচ্ছিল ওটা পেশাদারদের কাজ,
কিন্তু একজনকে তো তুমি ধরেই ফেলেছ। ও হ্যাঁ, এই দেখো, ওই লোকটার কোমরে ধুতির কোচে এই বালাটা লুকোনো ছিল। দেখে তো মনে হচ্ছে জমিদার বাড়ির কারো। কই কই দাও দেখি। খুব চেনা চেনা লাগছে এই বালাটা। হ্যাঁ, এটা তো সরবরী দেবীর হাতেই দেখেছি। সেই লোকটার হাতে কি করে গেল? সেটাই তো ভাবছি, তাহলে কি সর্বরী দেবী এই লোকগুলোকে পাঠিয়েছে তোমাকে মারবার জন্য? এখনই বলা সম্ভব নয়, আমার আরো কিছুটা সময় লাগবে। তবে প্রমাণটা বড্ড সহজ অজিত, কিন্তু এর পেছনে অন্য কোনো চাল থাকতে পারে। ব্যোমকেশ আরও কিছু বলতেই যাচ্ছিল, তখনই শিলাদিত্যবাবু, সুদর্শন, পার্থসারথী সবাই ছুটে আসেন। ব্যোমকেশ বাবু, আপনি ঠিক আছেন তো? আচমকা এমন ঘটনার জন্য সত্যি দুঃখিত ব্যোমকেশ বাবু। বুঝতেই পারছি না কারা এমন করলো আর কেনই বা করলো। ইস, কত রক্ত ঝরেছে। আমি আমি এখন ঠিক আছি। অন্তত আমি কারণটা বুঝতে পেরেছি আমার উপর চড়াও হওয়ার। এই তদন্ত বন্ধ করার জন্যই তাদের আক্রমণ। কিন্তু ওরা জানে না এবার আমি এর শেষ দেখেই তবে ছাড়ব। আপনি কি মুখ দেখতে পেরেছেন কারো? না, কাউকেই চিনতে পারিনি। তবে কারা করিয়েছে ঠিক খুঁজে বের করব। এবার তো আমাকে এই রহস্যের উদ্ঘাটন করতেই হবে। রাতে আর বেশি কথা হলো না। ব্যোমকেশের জন্য খারাপ লাগছিল, মাথায় এত বড় চোট পেয়েছে। সারা রাত আজকের সারা দিনের ঘটনাগুলো মনে করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালে ঘুম ভাঙতেই দেখি চৌকিতে ব্যোমকেশ নেই। আরে, মানুষটা এই অবস্থায় গেল কোথায়? ঘর থেকে বেরিয়ে খুঁজতে থাকি, না কোথাও নেই। সুদর্শন আর পার্থসারথী বাবুকেও খুঁজতে থাকি। হঠাৎই পার্থসারথী বাবুকে দেখতে পেয়ে ছুটলাম। আচ্ছা, ব্যোমকেশকে ঘরে দেখছি না, আপনাকে কিছু বলে গিয়েছে কি যে কোথায় গিয়েছে? সে কি, ব্যোমকেশবাবু ঘরে নেই? কাল রাতের ওই ঘটনার পরও ছুটছেন, কোথায় যে গেলেন? সুদর্শন বাবু কি বলতে পারবে সে কোথায়? সে তো অনেক সকালেই শহরের দিকে গেছে। কি দরকারে যেন, কেন যাচ্ছে বলে যায়নি। না, এবারে সত্যিই দুশ্চিন্তা হচ্ছে। ওই মাথায় ব্যান্ডেজ নিয়ে কোথায় যে গেল? এই গ্রামের সবাইকেই কেন যেন আমার খুব সন্দেহজনক মনে হচ্ছে। কাউকেই বিশ্বাস করা যায় না। ঘড়িতে দেখলাম সকাল 10টা বাজে। আশ্রমের বাইরে খোলা জায়গাটায় অকারণে পায়চারি করছি। বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বৃদ্ধ বৃদ্ধারা সব রোদে বসে রয়েছেন। তাদের যত্ন আরতি করার জন্য কিছু মহিলা রয়েছেন। সকাল থেকে 3 বার পার্থসারথী বাবু চা খাওয়ার কথা বলল, কিন্তু ব্যোমকেশ সুস্থভাবে ফিরে না আসা পর্যন্ত আমার গলা দিয়ে কিছুই নামবে না। প্রায় আরও আধ ঘন্টা পরে দেখছি একজনের গরুর গাড়িতে করে এসে আশ্রমের সামনে এসে নামে ব্যোমকেশ। আমি ওকে দেখেই ছুটে যাই। আরে, তুমি কোথায় গিয়েছিলে? অন্তত আমাকে ডাকবে তো। মাথায় এত বড় আঘাত নিয়ে তোমার এই জিনিসটাই না আমার একেবারে অপছন্দ। শান্ত হও ভায়া, শান্ত হও। আমি ঠিক আছি। ওই একটু যন্ত্রণা আছে। আর তাছাড়া তোমার সকালের কাঁচা ঘুমটা নষ্ট করতে মন চাইল না। তবে ফিরে এসেছি আমি, চিন্তার কোনো কারণ নেই। চলো চা খাওয়া যাক। আপনি কি ব্যোমকেশ বক্সী? একটি 15 কি 16 বছরের ছেলে হঠাৎ এসে বলে, ছেলেটা এই আশ্রমের নয়, এখানকার হলে এতক্ষণ নজরে আসতো। হ্যাঁ, কেন, কিছু বলবে? এটা নিন। ছেলেটা একটা কাগজের খাম দিয়েই দৌড়ে পালায়। আমি কিছু জিজ্ঞেস করতেই পারলাম না। এটা কি? আরে, আবার চিঠি! তাই তো দেখছি। কার চিঠি? কিছু লিখেছে? সর্বরী দেবী কিছু জরুরি কথা বলতে চায়, একা দেখা করতে বলেছে। আমি আর তোমায় একা ছাড়ছি না, আর এই অবস্থায় তো নয়।
আচ্ছা আচ্ছা, বেশ, চলো তবে। কিন্তু ব্যোমকেশ, স্নান করে কি পরবো? গতকালের ধুতি পাঞ্জাবিটা। আমি কথাটা শেষ না করতেই পার্থসারথী বাবু বলেন, সেই নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আপনাদের ঘরের চকিতে আপনাদের জন্য নতুন ধুতি পাঞ্জাবি রাখা আছে। শুকনো কাপড় পরলে শরীরটাও চনমনে লাগবে। স্নান সেরে জামা কাপড় পরতেই দেখি পার্থসারথী বাবু আর একটি ছেলে আমাদের জন্য সকালের খাবার নিয়ে এসেছেন। আশ্রমে নিরামিষ রান্না হয়, লুচি, ফুলকপির ডালনা, ছোলার ডাল আর রসগোল্লা। সেগুলো খেয়েই জরুরি কাজে বেরোচ্ছি বলেই আমরা দুজনে বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি সে কথা কাউকে জানানো হয়নি। অজিত, চাদর দিয়ে মাথাটা ঢেকে নাও। যতটা পারো নিজেকে আড়াল করে যাওয়াটাই ভালো। তা কোথায় দেখা করতে চেয়েছেন সর্বরী দেবী? বললেন তো পুরনো জমিদার বাড়ির পেছনে ভাঙা মন্দির আছে যেখানে, সেখানে। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এত জায়গা থাকতে, বাড়ি থাকতে এমন লুকিয়ে গোপনে কথা বলবার কী অর্থ? কিছু তো একটা বিষয় আছে। দেখি আগে শুনি তার বক্তব্য। সর্বরী দেবী এখন খুব বিপদে আছেন বলেই মনে হচ্ছে। আচ্ছা, তুমি সকালে কোথায় গিয়েছিলে বলো তো? বলবো, সব বলবো, সময় হলে সব বলবো। এখন আর কিছু জিজ্ঞেস করো না। সামনে একটা গরুর গাড়ি আসছে, চলো তাতেই উঠে বসা যাক। আমি আর ব্যোমকেশ নিঃশব্দে জমিদারের পুরনো বাড়ির পেছন দিকে গিয়ে মন্দিরের চাতালের নিচে গিয়ে দাঁড়াই। এদিকটা লোকজনের আনাগোনা কম, আর বড় বড় সেগুন, নিম, মেহগনি গাছের ভিড়ে কুয়াশায় ঢেকে আছে। কিছুক্ষণ পর সর্বরী দেবী গায়ে শাল জড়িয়ে উপস্থিত হন। আমি তো আপনাকে একা আসতে বলেছিলাম, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন। ও অজিত, আমার ভাই। অজিত ছাড়া এই ব্যোমকেশ একদম অসম্পূর্ণ। তাই কেন ডেকেছেন সেটা বলুন। অজিত সব কথা জানে, আপনি মন খুলে বলতে পারেন। সর্বরী দেবী আরও কাছে আসতেই ব্যোমকেশ চাদরটা সরিয়ে কাঁধে ফেলতেই সর্বরী দেবী চমকে ওঠেন। এ কি, আপনার মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছেটা কি? কাল তো ঠিকই ছিল। আপনি অবাক হচ্ছেন? আশ্চর্য, আপনার এমন অভিব্যক্তি আমাকে অবাক করছে সর্বরী দেবী। বড্ড বেশি অবাক হওয়ার নাটক করছেন মনে হচ্ছে। মানে কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে আপনি তো গত রাতে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিলেন, আর এখন এত অবাক হওয়ার অভিনয় করছেন দেখে সত্যিই আমি অভিভূত। কি বলছেন আপনি ব্যোমকেশ বাবু? আমি আপনাকে কেন মেরে ফেলতে চাইব? বরং কাল রাতে আমি আমার পরিচিত কয়েকজনের কাছে ব্যোমকেশ বক্সী সম্বন্ধে জিজ্ঞেস করতেই আপনার কাজের প্রশংসা শুনে মনে হয়েছে আপনাকেই বিশ্বাস করা যায়। আপনি পারবেন আমাকে সহযোগিতা করতে। আমি লোক পাঠালে নিজের লকারের চাবি দিয়ে গয়না বার করে তাদের হাতে দিতাম না। আপনি যদি কাল আমাকে মারার জন্য লোক না পাঠিয়ে থাকেন, তাহলে যারা আমার ওপর আক্রমণ করে তাদের মধ্যে একজনের কাছে এটা কি করে গেল? আরে, এটা তো আমার বালা। সকাল থেকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না। আমার রাতে গয়না পরে শোয়ার অভ্যেস নেই, তাই সমস্ত গয়না আমি লকারে খুলে রেখে ঘুমাই। কিন্তু সকাল থেকেই দেখছি এটা নেই। চাবি আমার ড্রেসিং টেবিলের ওপরেই থাকে। কে নিল বুঝতে পারছি না। ভালোই গল্প তৈরি করেছেন দেখছি। প্রথমে নিজের স্বামী, তারপর নিবারণ বাবুর সম্পত্তি নিজের করে তাতে রাজত্ব করে এখন বলছেন আপনাকে সহযোগিতা করতে। সম্পত্তিটা কি এখন আপনার একার জিম্মায় আছে সর্বরী দেবী? ব্যোমকেশের কথার মধ্যে অন্যরকম ভাব লক্ষ্য করছিলাম। বুঝতে পারছিলাম যে সে জোর করে সর্বরী দেবীর মুখ থেকে আসল সত্য বের করতে চায়, আর সর্বরী দেবীও তাতে উত্তেজিত হয়ে উঠছিল। দেখুন ব্যোমকেশ বাবু, আপনি আমার সম্বন্ধে না জেনে আমাকে অনেক কথা বলে ফেলেছেন। আমি সত্যিই জানি না আমার বালাটা কখন কিভাবে চুরি হয়েছে আর কে চুরি করেছে। আর আমি আপনাকে এখানে ডেকেছিলাম আমার স্বামী রথীন্দ্রনাথের আসল খুনিকে খুঁজে বের করার জন্য। আমি তার জন্য আপনার পারিশ্রমিকও নিয়ে এসেছি। আমার স্বামীর মৃত্যুটা কোনো দুর্ঘটনা ছিল না ব্যোমকেশ বাবু।
নিবারণবাবু হয়তো সেই একই চক্রের শিকার। কিন্তু এই কথা তো আপনি বাড়িতেই বলতে পারতেন। এখানে গোপনে ডেকে আনার অর্থ? আপনার বাড়িতে তো নায়েব মশাই থেকে শুরু করে ভৃত্যের দল সবাই রয়েছে, সেখানে নিরালায় কথা বলার কি জায়গা ছিল না? আমি চাইনি আমি আপনার সাথে কথা বলছি সেটা কেউ জানুক, তাই টেলিফোন করিনি। আর যেটা বলবো বলে এসেছি সেটা এখনো বলিনি, শুনুন তবে। আমার স্বামী রথীন্দ্রনাথ আর আমাদের একমাত্র মেয়ে সুরভিকে নিয়ে সুখের সংসার ছিল। আমার মেয়ে গান আর নাচ দুটোতেই খুব ভালো। ও লেখাপড়ার পাশাপাশি গান আর নাচের স্কুলেও যেত। সুরভির বাবা প্রায়ই ব্যবসার জন্য বাইরে থাকতেন। যখন আসতেন আমাদের সংসারে আনন্দের সীমা থাকতো না। এমনই একদিন সন্ধ্যায় সুরভির বাবা বাড়ি ফেরেন। আমি সুরভিকে নিয়ে গানের স্কুলে গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি ওর বুকে পেটে ছুরি ঢুকিয়ে কেউ খুন করেছে। এই দৃশ্যটা সুরভি মেনে নিতে পারেনি। আমার হাসি খুশি মেয়েটা একদম নিশ্চুপ হয়ে যায়। পুলিশে অভিযোগ জানানো হয়, বারংবার পুলিশকে বললেও পুলিশ খুনির কিনারা করতে পারে না। আমি এই শোকটা কাটিয়ে উঠলেও সুরভি কাটিয়ে উঠতে পারেনি। ও গান করা বন্ধ করে দিল। ব্যবসাটা আমাকেই দেখতে হতো, কিন্তু আমার বিধবা হওয়াটা সমাজের চিল শকুনদের নজরে পড়ল। আমার মেয়েটাও বাদ গেল না। ও স্কুলে একা ভয়ে যেতে পারতো না। একদিন রাতে আচমকাই সুরভির চিৎকারে ঘুম ভেঙে যায়। দেখি সারা ঘরের আলো নেভানো। কয়েকজন লোক আমাদের ঘরে ঢুকে পড়ে, সুরভিকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছে। আমি ছুটে গেলে সুরভিকে আমি পালিয়ে যেতে বলি, কিন্তু নিজের লাজ আর বাঁচাতে পারিনি। চিল শকুনের দলগুলো আমাকে ছিঁড়ে খায়। এই শরীরটা আমার আর রাখতে ইচ্ছে করেনি। আমি সেই রাতেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাই, আর তখনই আমাকে নিবারণবাবু বাঁচান। তিনি বলেন আমি মরে গেলে অপরাধীরা বেঁচে যাবে, অন্তত সুরভির জন্য আমাকে বাঁচতে হবে। তিনি আমাকে শুধুমাত্র স্ত্রীর অধিকার দিয়েই বাড়িতে তোলেন। তিনি বলেছিলেন, সর্বরী, তুমি আমার বাড়িতে আশ্রিতা নও, গৃহিণী হয়ে থাকবে। তোমার মেয়ের দায়িত্ব আমার। ধীরে ধীরে মানুষটার প্রতি আমার খুব শ্রদ্ধা হয়েছিল। কিন্তু হঠাৎই দেখতে লাগলাম নিবারণবাবু অনেক রাত করে বাড়ি ফিরতেন। জিজ্ঞেস করলে বলতেন জরুরি কাজ ছিল। তিনি মদ্যপানও শুরু করেছিলেন। সুরভিও ধীরে ধীরে সহজ হতে শুরু করেছিল। একদিন অনেক রাতে টেলিফোনটা বেজে ওঠে। এক অচেনা ব্যক্তির কণ্ঠস্বর বলছে নিবারণবাবু নাকি প্রতি রাতে বাইজি বাড়ি যান, সেখানে অনেক টাকা পয়সা নষ্ট করেন। আমি প্রথমটায় বিশ্বাস করিনি, কিন্তু যখনই বলল আজ সে বাইজির জড়োয়ার ঝুমকো দিয়েছে, আমার মনে সন্দেহ হলো। আমি মাঝরাতেই বেরিয়ে গেলাম বাইজি বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে নিবারণবাবুকে পাইনি, কিন্তু বাইজির থেকে আমার জড়োয়ার ঝুমকোটা নিয়ে আসি। এর আগেও নাকি তাকে নূপুর জোড়া দিয়েছে। তারপর আমার ভাই মানিক সেখানে হাজির হয়। ও বলে যে নিবারণবাবুকে এখানে দেখে অনেক ঝামেলা করে, আর দুজনের বাগবিতণ্ডায় নিবারণবাবু মানিককে খুব মারধরও করে। আমার মাথায় একেবারে আগুন জ্বলছিল। আমি বাড়ি ফিরতেই দেখি চারিদিকে অন্ধকার, ভেতর থেকে সুরভির চিৎকার ভেসে আসছিল। বাড়িতে যেদিন কেউ ছিল না, আর সেই সুযোগটারই অপেক্ষা করছিল বোধহয়। আমি অন্ধকারে হাতড়ে হাতড়ে এগিয়ে যাই। মানিক আমার সাথেই ছিল। সে বাইরে গিয়ে আলো জ্বলছে না কেন সেটা দেখতে যায়। আমি শুধু সুরভির চিৎকারটা শুনেছিলাম, আর তখনই আলো জ্বেলে ওঠে। দেখি দেখি নিবারণবাবু আমার মেয়ের কাছে। আমি তার কাছ থেকে মেয়েকে টেনে নিজের কাছে নিয়ে আসি। সুরভি অঝরে কাঁদতে থাকে। নিবারণবাবুর নজর যে আমার মেয়ের ওপর ছিল আমি বুঝতেই পারিনি। আমি একটা ভুল মানুষের সাথে দিন কাটাচ্ছিলাম। নিবারণবাবু এমন কিছু করতে পারে বলে আপনার মনে হয়, যে কিনা আপনার প্রাণ বাঁচিয়েছিল? যে মানুষ নিজের বিপদের ঝুঁকি নিয়ে আপনার মেয়েকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই হঠাৎ করে লম্পট হয়ে উঠল। এটা কি আপনার কাছে খটকা লাগেনি? মনে তো করিনি আমি, কিন্তু আমার কাছে আমার মেয়েই সব। তাকে ওই রকম অবস্থায় দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। তাই নিবারণবাবুকে বলে দিই, তিনি যদি এই বাড়িতে থাকেন আমাদের পক্ষে থাকা সম্ভব নয়, আর আমরা মা মেয়ে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। নিবারণবাবু সেদিন কিছু বলেননি? বলেছেন, তিনি আমাদের যেতে বলেননি, শুধু বলেছিলেন সর্বরী,
আমি জানি না তুমি কিভাবে এটা ভাবতে পারলে যে তোমার মেয়ের প্রতি আমি এমন আচরণ করতে পারি। যাই হোক, আমি আর কিছু বলবো না। তবে তুমি এই তালুকদার পরিবারের বউ, তোমার সম্মান রক্ষা করার আমার দায়িত্ব। তোমাদের কোথাও যেতে হবে না। তবে আমি তার আগে তোমাকে সত্যি কথাগুলো বলছি। তারপর না হয় আমি চলে যাব এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য। আমার উপর যে কালি ছিটিয়ে দেওয়া হচ্ছে তার উৎস তোমার খুব কাছের লোক সর্বরী। তিনি আর কিছু বলতে চাইছিলেন না, কিন্তু মানিক নিবারণবাবুকে পেছন থেকে মাথায় আঘাত করায় তিনি জ্ঞান হারান। আমি আর ফিরেও তাকাইনি তার দিকে। পরে তার আর কোনো খবর জানি না। আমি এই খবর বাইরে চাউর হতে দিতে চাইনি, এতে নিবারণবাবুরও সম্মান বাড়ত না। এরপর নিবারণবাবুর কি হলো? মানিককে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছিল জানে না। নিবারণবাবু সেখানেই পড়েছিলেন অনেকক্ষণ, তারপর বেরিয়ে গেছেন হয়তো। বাহ, চমৎকার! নিজের মেয়ের ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেলেন যে নিবারণবাবু যেই মানুষটা আপনাকে নতুন জীবন দিয়েছে তার কোনো খোঁজই করলেন না। সত্যি আপনি বড়ই রহস্যময়। আপনার স্বামী নিখোঁজ হওয়ার 24 ঘন্টার মধ্যে আপনি নিবারণবাবুর দাদাকে খবর দেননি কেন? নাকি মানিক বারণ করেছিল? আমি সেই রাতে স্বাভাবিক ছিলাম না, কিন্তু তারপর ওনাকে অনেক খুঁজেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি মানিকের সাথে কথা বলতে চাই, আর সুরভির সাথেও। সুরভি একমাত্র বলতে পারবে সেই অন্ধকারে আসলে কি ঘটেছিল। সুরভি তো কথাই বলতে চায় না, তবু চেষ্টা করে দেখতে পারেন। তবে হ্যাঁ, আমিও চাই সুরভির বাবার আসল খুনি আর নিবারণবাবুর কি হলো সেই বিষয়ে জানতে। সর্বরী দেবী কতটা সত্যি কথা বললেন জানা নেই, তবে যখন তিনি জানবেন যে নিবারণবাবু জীবিত আর তিনি ফিরে আসবেন, তখন তার কি অভিব্যক্তি হবে। আমার একটা বিষয় খুবই অদ্ভুত লাগছিল, যে শুধুমাত্র তাদের এই ভেতরের খবর যেন বাইরে না আসে, তার জন্য নিবারণবাবুর জীবনটার এই অবস্থা। এরপর সর্বরী দেবী চলে গেলে ব্যোমকেশ আর আমি জমিদার বাড়িতে যাই। সুরভির ঘরে ব্যোমকেশকে সর্বরী দেবী নিয়ে যান। আমি বাইরেই অপেক্ষা করছিলাম বৈঠক ঘরে। কিছুক্ষণ পর কৃষ্ণকান্তবাবু আসেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তদন্ত কতদূর এগোলো? খালি হাতে তো আর সত্যান্বেষী ফিরে যান না। কিছু কি সূত্র পেলেন? সবে তো মাত্র 24 ঘন্টা হলো, আরও কিছুটা সময় দিন। ব্যোমকেশ বক্সী যখন তদন্তে নেমেছেন, রহস্য নিশ্চয়ই উদ্ঘাটন হবে। আমি নায়েব মানুষ, ওনার ফেরার অপেক্ষায় জমিদারিটা কোনো মতে আগলে রেখেছি। আচ্ছা বেশ, আপনি বসুন তাহলে, আমি আসছি। আমার কথা বোধহয় কৃষ্ণকান্তবাবুর মনোভূত হলো না। তিনি উঠে বেরিয়ে যেতেই দেখলাম একটি বছর 30-এর ছেলে ভেতরে ঢোকে। দিদি, দিদি, এই দিদি। বুঝতে বাকি থাকে না আমার যে এই তাহলে মানিক। হাতে আবার দেখছি রজনীগন্ধার মালা পেঁচিয়ে বারবার তার ঘ্রাণ নিচ্ছেন তিনি। নিজের কৌতূহল আটকে রাখতে না পেরে আমি মানিকের পিছু নিলাম। মানিককে দেখে সর্বরী দেবী বেরিয়ে এসে তার ঘরে যায়। আড়ি পেতে কথা শোনা অন্যায় জানি, তবু আমি শুনতে বাধ্য হলাম। তুই আবার আজ এসেছিস, আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি? সে কি, শান্তিতেই তো আছিস? হ্যাঁ, এত বড় জমিদারি তোর নিজের হাতে, আর কি চাই? দেখ ভাই, তুই ভালো করে জানিস আমি নিবারণবাবুর নিখোঁজ হওয়ার পর থেকে ওনার সম্পত্তির এক বিন্দুও নিজের জন্য খরচ করিনি। আমি আমার প্রথম স্বামীর সঞ্চয় থেকে নিজের আর নিজের মেয়ের জন্য খরচ বহন করি। দেখ দিদি, ও সব বুঝি না। তুই যদি সতী সাবিত্রী হওয়ার স্বপ্ন দেখিস, তাহলে সমস্যাটা তোর। যাই হোক, কথা বাড়াস না। দে দেখি 1020 টাকা দে, দে দে দে। মানে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এত টাকা আমি কেন দেবো তোকে? এর আগে অনেকবার তুই ব্যবসার নাম করে আমার কাছ থেকে টাকা নিয়েছিস, আর আমি টাকা দেব না।
দেখ, কথা বাড়াস না। ব্যবসা মন্দা গেলে আমি কি করব? আর তুই ছাড়া আমাকে আমাকে টাকা দেবে কে? লাগে টাকা দেবে গৌরী সেন। তুই তো আমার গৌরী সেন রে। বেশি বাজে বকিস না দিদি। দে 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 দে, টাকা দে, টাকা দে, টাকা দে। আচ্ছা ভাই, নিবরণবাবু কোথায়? সেদিন রাতের পর তুই ওনার সাথে কি করেছিস? কিসব ফালতু জিজ্ঞাসা করছিস? হ্যাঁ, আমি কি করেছি? সেদিন তো তোর মেয়েকে বাঁচানোর জন্যই আমি শুধু একটু আঘাত করেছিলাম। তারপর কি হয়েছে আমি কি করে জানবো? ব্যোমকেশ বক্সী একজন গোয়েন্দা, তিনি তদন্ত করছেন। তুই যদি কিছু করেও থাকিস, মনে রাখিস তোর পালানোর পথ বন্ধ। তিনি তোর সাথে কথা বলতে চান। আমার সাথে? কিন্তু কেন? আমি কি করেছি? সে তো তুই জানিস তুই কি করেছিস, তবে ছাড় কেউ পাবে না। মানিক হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর ব্যোমকেশকেও দেখি বেরোতে সুরভির ঘর থেকে। আমাকে ইশারা করে মানিককে অনুসরণ করার জন্য বলে। আমিও দৌড়ে বাইরে যাই। ব্যোমকেশও আসে। অজিত, তুমি মানিককে অনুসরণ করো, কোথায় যাচ্ছে দেখো। আমি আর একটা জায়গায় যাচ্ছি, তারপর তুমি আশ্রমে ফিরে যাও। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ওর গন্তব্যই আমাদের সব উত্তর দেবে অজিত। ব্যোমকেশ, সাবধান, নিজের খেয়াল রেখো। এরপর আমি মানিককে অনুসরণ করতেই দেখি মানিক নায়েব কৃষ্ণকান্ত বাবুর বাড়িতে গিয়ে ওঠে। তার মানে কি এই কৃষ্ণকান্ত বাবুও জড়িত? অবশ্য সেটা সময়ই বলবে। আমি আশ্রমে ফিরে আসি। কিছুক্ষণ পর ব্যোমকেশও এসে উপস্থিত হয়। আমরা ঘরে ঢুকতেই সুদর্শন আসে। ব্যোমকেশ বাবু, আপনি যেমনটা করতে বলেছিলেন তেমনই করেছি। এই নিন সমস্ত কাগজপত্র। আরে বাহ, চমৎকার! অনেক ধন্যবাদ সুদর্শন। আরে স্যার, আপনি আমাদের জন্য এতটা করেছেন, ধন্যবাদ তো আমরা বলবো আপনাকে। আর তাছাড়া আপনার কাজে আমি আপনাকে সহযোগিতা করতে পেরেছি, এটা আমার নিজেরই ভালো লাগছে। সুদর্শন, আমি কয়েকটা জায়গায় টেলিফোন করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, বাবার ঘরে আছে একটা, আর একটা আমাদের পার্থসারথী বাবুর ঘরে। আপনি পার্থবাবুর ঘরে গিয়ে করতে পারেন। ঠিক আছে সুদর্শন, তুমি বাবা শিলাদিত্য মহারাজকে গিয়ে এই চিঠিটা দিয়ে দাও। বলবে কেউ যেন জানতে না পারে। ঠিক আছে ব্যোমকেশ বাবু। এরপর ব্যোমকেশ প্রথমে পুলিশ অফিসার নির্মল বটব্যালকে টেলিফোন করেই বলে, আজ রাত্রেই আসল অপরাধী ধরা পড়বে স্যার, আপনি প্রস্তুত থাকবেন। হ্যাঁ একদম সত্যি। ঠিক আছে ঠিক আছে। আমি ব্যোমকেশের কথায় রীতিমতো অবাক হয়ে যাই। হ্যাঁ সর্বরী দেবী, আজই অপরাধী ধরা পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসুন চলে আসুন। তবে কেউ যেন জানতে না পারে। একটু ধৈর্য ধরুন সর্বরী দেবী, সব অন্ধকার আজ কেটে যাবে। কি ব্যাপার বলো তো, তুমি সবাইকে ডাকছো? মানে তুমি কি রহস্য উদ্ঘাটন করে ফেলেছো? এখনো না, তবে যা অনুমান করেছি সঠিক হলে আজই অপরাধী ধরা পড়বে। এরপর ব্যোমকেশ কলকাতায় ডক্টর সুকান্ত বাবুকে টেলিফোন করে। ওদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। তারপর ব্যোমকেশ আর আমি রাতের খাবার খেয়ে ঘরে ঢুকেই দেখি ব্যোমকেশ মধ্যরাত হওয়ার অপেক্ষা করছে। কি হে, তুমি কিসের জন্য অপেক্ষা করছো? রাত 10টা বাজে, আর বেশিক্ষণ সময় নেই, চলো বেরোনো যাক। আশ্রমটার চারিদিক ঘন অন্ধকার। সমস্ত ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। আমি আর ব্যোমকেশ এগিয়ে যাই। দেখি সিঁড়ি বেয়ে কেউ একজন উপরে যাচ্ছে, কিন্তু বোঝার উপায় নেই। কিছুক্ষণ পর পুলিশ অফিসার নির্মল বাবুও নিঃশব্দে এসে হাজির। সিঁড়ি বেয়ে উঠে যাওয়া ব্যক্তিকে অনুসরণ করে আমরা এগিয়ে যাই। আবছা দেখতে পাই যে সেই ব্যক্তি সোজা নিবারণ বাবুর ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকেই মেঝের ওপর শুয়ে থাকা নিবারণ বাবুর ওপর ঝাঁপিয়ে পড়তেই টর্চের আলোয় সারা ঘর আলোকিত হয়ে ওঠে। আপনার খেল খতম, হাতটা উপরে তুলুন। আলোয় দেখা যায়
সেখানে নিবারণ বাবুর জায়গায় একটি পাশ বালিশ রাখা। সেই ব্যক্তির হাতে ছুরি, সারা শরীর চাদরে মোড়া। এবার তোমরা মুখটা দেখাও তো জাদু। কথাটা বলেই নির্মলবাবু এগিয়ে গিয়েই চাদর সরাতেই দেখা যায় বাবা শিলাদিত্য মহারাজ। ততক্ষণে পার্থসারথী, সুদর্শন আর সর্বরী দেবীও এসে উপস্থিত হয়েছেন। বাবা, কিছুক্ষণ পর সারা ঘরে আলো জ্বলে ওঠে। ঘরের মধ্যে পুলিশ অফিসার নির্মল বটব্যাল, পার্থসারথী, সুদর্শন, শিলাদিত্য মহারাজ, সর্বরী দেবী, সুরভি, কৃষ্ণকান্তবাবু আর দুজন কনস্টেবল মানিককে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে আসে। ঘরের অদ্ভুত নিস্তব্ধতা ভেঙে অফিসার নির্মলবাবু বলেন, এখন আর চুপ থেকে কোনো লাভ নেই। বলুন, নিবারণ বাবুকে মারতে গিয়েছিলেন কেন? শিলাদিত্য মহারাজ কোনো উত্তর দেন না। তিনি নিশ্চুপ হয়ে বসে থাকেন। চুপ থেকে আর কোনো লাভ নেই শিলাদিত্য বাবু। সবাই বুঝে গেছে আপনি অপরাধী। বলুন। সুদর্শনের মাধ্যমে চিরকুটে লিখে পাঠান যে কাল আসল অপরাধীর পর্দা ফাঁস হবে, কারণ নিবারণবাবু মানুষ চিনতে পারছেন। তিনি নিজে নিবারণবাবুর সাথে কথা বলেছেন। তাই কাল কিছু বলার আগেই আমি চেয়েছিলাম। তাই আপনি খুন করে ফেলতে চাইছিলেন নিবারণ বাবুকে? কে? নিবারণ বাবু মানুষ চিনতে পারছে, কিন্তু মহারাজ যে বললেন নিবারণ বাবুকে নিয়ে কোনো ভয় নেই। কি কৃষ্ণকান্ত বাবু, আপনিও তো বললেন কোনো ভয় নেই। আপনারা তার মানে মিথ্যে কথা বলেছেন। আপনাদের কথা শুনেই আমি সব গন্ডগোল করেছি। মানিক উচ্চস্বরে চিৎকার করে কথাগুলো বলতে থাকে। মানিক কৃষ্ণকান্তবাবুর নাম নেওয়াতে কৃষ্ণকান্তবাবুও উত্তেজিত হয়ে ওঠেন। আমি কখন বললাম যে নিবারণ বাবুকে নিয়ে কোনো কোনো ভয় নেই? কি মহারাজ, আপনি আর কৃষ্ণকান্ত বাবু তো তাই বলেছিলেন আমাকে। দেখো মানিক, নিজের ঘাড়ের দোষ একদম আমার উপর দেবে না। নিজে কি করছো সেটা দেখো। নিজের দিদির সংসার নষ্ট করতে লজ্জা লাগে না? আর মহারাজ, নিবারণ বাবুকে পাগল করার কুপ্রস্তাব তো আপনিই দিয়েছিলেন। আচ্ছা, তাই তো। আমার দিদির সংসার তো আপনার জন্যই নষ্ট হয়েছে, সেটা কে বলবে? মানিক আর কৃষ্ণকান্তবাবুর মধ্যে রীতিমতো ঝগড়া তুমুলে উঠে যায়। আর তখনই ব্যোমকেশের ইশারায় সুদর্শন নিবারণবাবুকে নিয়ে এসে দাঁড়ায়। আর মানিক নিবারণবাবুকে দেখে জানলা দিয়ে পালাতে যায়, কিন্তু পুলিশ তাকে আটকে দেয়। মানিকের গালে অফিসার নির্মলবাবু সপাটে চড় মারতেই মানিক মেঝেতে পড়ে গিয়ে কাঁদতে থাকে। রথিনবাবুকে কে খুন করেছে মানিক? মানিক কোনো উত্তর দেয় না, শুধু কাঁদতে থাকে। তুমি না বললেও আমার কাছে প্রমাণ আছে মানিক। চন্দ্রমুখী, ভেতরে এসো। চন্দ্রমুখী নামে ডাকতেই একটি মেয়ে ভেতরে ঢোকে। দেখলেই বোঝা যায় যে সে একজন বাইজি। আমি খুন করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। আমি খুন করেছি আমার নিজের জামাই বাবুকে। বাবা মা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি নেশা আর বাইজির পেছনে উড়িয়ে পথে বসেছিলাম। তখন জামাই বাবুর থেকে ব্যবসা করবো বলে টাকা নিয়ে আসতাম। এই কৃষ্ণকান্ত বাবু বলেছিল ব্যবসার কথা। একসাথে টাকাও লাগালাম, কিন্তু ব্যবসায় বারবার লোকসান হচ্ছিল। সেদিন সন্ধ্যাতে জামাইবাবু এসেছে জেনে টাকা চাইতে গিয়েছিলাম, কিন্তু জামাইবাবু আমাকে টাকা না দিয়ে অপমান করে তাড়িয়ে দিচ্ছিল। আমিও রাগের মাথায় ফল কাটা ছুটি বসিয়ে দিয়ে পালিয়ে আসি। কৃষ্ণকান্ত বাবু আমাকে জায়গা দেয়। এরপর পুলিশ কোনো কুল কিনারা করতে পারে না, আর কোনো তদন্ত হয় না। কিন্তু আমার কাছে টাকা ছিল না, খাবার কিনে খাওয়ার জন্যও ছিল না। দিদির প্রতি নজর পড়ল শিলাদিত্য বাবার। আমাকে প্রচুর টাকা দিল
আমি আমি দিদির বাড়িতে ঢোকার রাস্তা দেখিয়ে দিলাম। তারপর দিদিকে নিবারণবাবু বিয়ে করে, কিন্তু নিবারণবাবুর আমার প্রতি সন্দেহ জাগে যখন আমি আবার দিদির কাছে টাকা চাইতে যাই। তারপর নিবারণবাবু একদিন আমাকে এই চন্দ্রমুখীর ওখানে দেখে। আমার জন্য নিবারণবাবু প্রতিদিন বাইজি বাড়ি যেত। এটার সুযোগ নিলাম। নিবারণবাবু আমাকে আর কৃষ্ণকান্তবাবুকে বাইজি বাড়িতে একসাথে দেখে ফেলে, আর সাথে আমি যে জামাইবাবুকে খুন করেছি আর শিলাদিত্য মহারাজই যে দিদির মান সম্মান নষ্ট করেছে, এই কথাগুলো শুনে ফেলে। নিবারণবাবু দিদিকে সেগুলো জানাতেই যাচ্ছিল, তখনই অন্য একটি ছেলেকে দিয়ে দিদিকে টেলিফোন করলাম। দিদির কাজের মেয়েকে দিয়ে আগেই জড়ুয়ার ঝুমকো চুরি করে এই চন্দ্রমুখীকে দিয়েছিলাম। দিদি বিশ্বাস করে যে নিবারণবাবু এখানে এসেছিল। এদিকে শিলাদিত্য মহারাজের নজর সুরভির ওপর ছিল। সেদিন রাতে শিলাদিত্য মহারাজই গিয়েছিল সুরভির কাছে। দিদি আসার আগে আলো নিভিয়ে সুরভির কাছে যায়। নিবারণবাবুকে আমি এটাও বলি যে দিদির মেয়ের সম্মান রক্ষা করতে পারলে যান তাড়াতাড়ি। পরিকল্পনা ছিল নিবারণবাবু যখন ঘরে ঢুকবে ততক্ষণে দিদি চলে আসবে, নিবারণবাবুকে দোষী ভাববে। হয়েছিলও তাই। তারপর নিবারণ বাবু কিছু বলার আগেই তুমি মাথায় আঘাত করো। তারপর তার সাথে কি করা হয়? আমি ভেবেছিলাম মানিককে সাহায্য করলে জমিদার বাবু আর থাকবে না, তাহলে ধীরে ধীরে সম্পত্তি নিজের নামে করতে পারবো। এরপর নিবারণবাবুর জ্ঞান ফিরলেই আমার কাছে যায়, আর আমার লোক নিবারণবাবুকে মেরে নদীতে ভাসিয়ে দেয়। কিন্তু নিবারণবাবু কি করে মানুষ চিনছেন? তিনি তো পাগল হয়ে গেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। মাথায় খুব জোরে আঘাত পাওয়ায় নিবারণ বাবুর মানসিক স্থিতি ঠিক নেই। আমার প্রথম দিনই শিলাদিত্য বাবুর উপর সন্দেহ হয়েছিল। যখন ওনার ঘরে ঢুকতে যাই তখন পদ্মকে দেখি মন মরা হয়ে সিঁড়ি থেকে নামতে। চুলের একটা বিনুনিতে ফিতে ছিল, আরেকটাতে ছিল না। আরেকটা ফিতে ছিল শিলাদিত্য মহারাজের ঘরে। এরপর পদ্মর সাথে কথা বলে জানতে পারি তার আসল অভিসন্ধি কি। সুদর্শনকে দিয়ে নিবারণবাবুর ওষুধের কাগজ নিয়ে কলকাতায় পাঠাই। জানতে পারি যে ভুল ওষুধ দেওয়া হচ্ছিল এতদিন। সুস্থ হওয়ার থেকে নিবারণবাবু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর সেজন্যই তাকে হাসপাতাল থেকে এখানে এনে রাখা হয়েছে। সুরভির সাথে কথা বলে বুঝতে পারি তার বাবা তার সাথে, অর্থাৎ নিবারণবাবু তার সাথে কখনোই খারাপ কিছু করতে পারে না, কিন্তু সে তার মাকে আর কিছুই বলতে পারেনি। এরপর হরিমোহন বাবুর কাছ থেকে, অর্থাৎ নিবারণ বাবুর দাদার কাছ থেকে মানিকের সম্বন্ধে জানতে পারি। তারপরেই পরিকল্পনা করি যে অপরাধীকে আজ রাতেই ধরতে হবে। তবে অফিসার, এই আশ্রমের রোগীদের যিনি চিকিৎসা করেন সেই ডাক্তারকেও অ্যারেস্ট করতে হবে, কারণ নিবারণ বাবুকে তিনিই ভুল ওষুধ দিচ্ছিলেন। শিলাদিত্য মহারাজ নিজের অপরাধ ঢাকার জন্য নিবারণ বাবুকে তিলে তিলে মারতে চেয়েছিলেন। তার ব্যবস্থা খুব শীঘ্রই হবে ব্যোমকেশ বাবু। অনেক ধন্যবাদ আপনাকে। তুমি বেঁচে আছো, আমাকে ক্ষমা করে দিও তুমি। আমি সত্যি ক্ষমার যোগ্য নই। আমি একটা শয়তানের কথায় এমন এক মহান মানুষকে ভুল বুঝেছি। সুরভি গিয়ে নিবারণ বাবুকে জড়িয়ে ধরে। নিবারণ বাবুর চোখে তখন এক অদ্ভুত শূন্যতা। হয়তো তিনি অতীত ভুলে গিয়েছেন, কিন্তু তার হাসির মধ্যে এক অদ্ভুত তৃপ্তি ছিল। কিন্তু ব্যোমকেশ, তোমার উপরে কারা হামলা করেছিল? যদি সর্বরী দেবী না হন তাহলে কে? যেটা পদ্ম বলতে পারবে। বাবা, মহারাজ টেলিফোনে কেউকে বলছিলেন যে আজকে তৈরি থাকতে। যেভাবে নিবারণবাবুকে মেরেছিল সেভাবেই ব্যোমকেশ বক্সিকে মারতে হবে। আমি পদ্মকে সকালে বলেছিলাম শিলাদিত্য যেভাবে পদ্মকে শারীরিক নির্যাতন করছিল সেটাও কাউকেই বলতে পারছিল না। আমাকে বলে, আমিও শুধু শিলাদিত্য বাবুর উপর নজর রাখতে বলি। পদ্মই কিন্তু আজকের রহস্য ভেদে আমাদের সব থেকে বড় ইনফরমার। সর্বরী দেবীর বালাটা?
যেটা ইচ্ছে করে চুরি করে ওই লাঠিয়ালদের মধ্যে একজনকে দেওয়া হয়, যেন সন্দেহের তীর সর্বরী দেবীর দিকেই যায়। শিলাদিত্যবাবু চেয়েছিলেন আমরা যেন সর্বরী দেবীকে অপরাধী ভেবে ওনার ওপরেই তদন্ত সীমাবদ্ধ রাখি। অনেক ধন্যবাদ ব্যোমকেশবাবু। আমার আমার ভাবতেও লজ্জা লাগছে যে এমন একটা মানুষের সান্নিধ্যে ছিলাম যার চরিত্র আর মানসিকতা এত নোংরা। ছি! আমি তো ভগবান মনে করতাম, আমার বাবা ডাকি, আমরা বাবা ডাকি সবাই। ছি 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 ছি। এরপর তোমরা ওই আশ্রমের এই দেশপ্রেম ও সমাজসেবা সংস্থার দায়ভার নাও আর স্বচ্ছতার সাথে পরিষেবা দাও। আমি সব সময় তোমাদের সাথে আছি। এবারে বাড়ি চলো, তোমার মাথার চোটের সঠিক চিকিৎসার দরকার। বৌঠান এবারে তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবে, দেখো। তা ঠিক, তা ঠিক।